আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 16 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো বেশি কথা না বলে করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। নিউ ইয়র্কের সেই ডকইয়ার্ডে পরিত্যক্ত গোডাউনটা এখন জনের কাছে এক নরককুণ্ড মনে হচ্ছে। ডেভিডের দেওয়া সেই লোকেশনে এসে যখন দেখলো সেইখানে কেউ ছিল না, শুধু একটা ভাঙা ল্যাপটপে তার নিজেরই পুরনো একটা ভিডিও চলছে। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডেভিড তাকে কেবল ধোকা দেয়নি, তাকে নিয়ে এক নিষ্ঠুর খেলায় মেতেছে। জন পাগলের মতো করে চিৎকার করে ল্যাপটপটা আছাড় মেরে ভেঙে ফেললো। তার হাতের শিরাগুলো ফুলে নীল হয়ে গেছে। ডেভিড, আমি তোকে মেরে ফেলবো। তার গর্জনে পুরো ডকইয়ার্ড কেঁপে উঠলো, কিন্তু উত্তর এলো কেবল সমুদ্রের ঢেউর গর্জন। জিওন দ্রুত তার আইফোন বের করলো, হাত কাঁপছে তার। সে ফোন দিল জেডিকে। জেডি ছোটবেলা থেকে একজন দক্ষ হ্যাকার ও ইনভেস্টিগেটর। জেডি, ও আমাকে ভুল লোকেশন দিয়েছে, আইপি ট্র্যাক কর এক্ষুনি। আরিনের কিছু হলে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। ওপাশ থেকে জেডির গলায় গম্ভীর উদ্দেশ্যে বলল, জিওন ব্রো, শান্ত হ। আমি আর আয়ান অলরেডি কাজে লেগে পড়েছি, কিন্তু সমস্যা আছে। ডেভিড যে ইনফরমার দিয়ে তোকে তথ্য পাঠিয়েছে তারা সবাই ডাবল এজেন্ট। সে তোর সিস্টেম হ্যাক করে তোকে ভুল পথে চালিত করছে। আমাদের গ্যাং অলরেডি হাই অ্যালার্ট আছে, কিন্তু ডেভিড মাফিয়া সার্কেলের অনেক গভীরে শিকড় কেড়েছে। জন নিজের গাড়িতে সজোরে লাথি মারল। গত 12 ঘন্টায় সে এক ফোঁটা পানিও স্পর্শ করেনি। তার চোখে জবা ফুলের মতো লাল হয়ে আছে। সে পাগলের মতো গাড়ি ছুটিয়ে চলেছে শহরের অন্ধকার অলিতে গলিতে। যে জীবন এক সময় আন্ডারগ্রাউন্ডের তাস ছিল, সে আজ অসহায় প্রেমিকের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছে। সে নিউ ইয়র্কের কুখ্যাত ইতালিয়ান মাফিয়া ডন লুসিয়ানোর কাছে গেল। তার আড্ডায় হাজির হলো সে। লুসিয়ানো জিওনের পূর্ণ পরিচিত। লুসিয়ানো, আমার আরিনাকে চাই। ডেভিড ওকে কোথায় রেখেছে? তুই সব জানিস, আমাকে বল। জিওন লুসিয়ানোর কলার চেপে ধরলো। চারপাশ থেকে ডজনেরও বেশি গান পয়েন্ট জিওনের মাথায় তাক করা হলো, কিন্তু জিওনের চোখে আজ মৃত্যুর ভয় নেই। লুসিয়ানো হাসলো, তবে সেই হাসিতে ভয় ছিল। জিওন, মাথা ঠান্ডা করো। ডেভিড এবার বড় দান চেলেছে। সে তো তোমাকে মারতে চায় না, সে তোমাকে মানসিকভাবে শেষ করতে চায়। সে সম্ভবত ওকে এক ব্ল্যাকউডের পুরনো কোনো ভাস্করে রেখেছে, কিন্তু সাবধান, ওটা একটা মরণফাঁদ হতে পারে। জন এক মুহূর্ত সেখানে দেরি করলো না। জেডি আর আয়নকে লোকেশনটা পাঠিয়ে দিল। তারপর সে ঝড়ের গতিতে গাড়ি ছোটালো। 18 ঘন্টা পার হয়ে গেছে। আরিনা হয়তো ভয়ে আধমরা হয়ে গেছে। তার কথা মনে পড়তে জিওনের বুকটা ছিঁড়ে যাচ্ছে। সেই মানুষটা যে আরিনাকে অন্ধকার ঘরে আটকে রাখতো, আজ সেই অন্ধকার থেকে আরিনাকে বাঁচাতে সে নিজের জীবন বাজি ধরেছে। কেটে গেছে 24 ঘন্টা। নিউ ইয়র্কের উপকণ্ঠের এক নির্জন বনের ভিতরে পুরনো এক সামরিক বাসকার সামনে জিওন এসে থামলো। পিছনে পুলিশ এবং জিওনের নিজস্ব সিকিউরিটি টিম। জেডি ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জিওন ব্রো, ভিতরে সিগন্যাল খুব দুর্বল, কিন্তু থার্মাল ইমেজিং বলছে ভিতরে 3 জন লোক আছে। আরিনা সম্ভবত মাঝখানের রুমে। জিওন আর অপেক্ষা করলো না। হাতে অটোমেটিক রাইফেলটা নিয়ে সোজা বাসকারের দরজা ভেঙে ভিতরে ঢুকলো। চারপাশ থেকে গুলিবর্ষণ হলো। জিওন যেন আজ এক ক্ষুধার্ত নেকড়ে। তার লক্ষ্য একটাই, আরিনা। একের পর এক ডেভিডের লোক মাটিতে লুটিয়ে পড়ছে জিওনের নিখুঁত নিশানায়। তার শরীরে কয়েকটা বুলেটের আঁচড় লাগলেও সে ভ্রুক্ষেপ করলো না। অবশেষে সেই ঘরে পৌঁছালো। অন্ধকার ঘর, মাঝখানে আরিনা চেয়ারে বাঁধা, তার মাথা ঝুলে আছে, সারা শরীর কাঁপছে। জিওন চিৎকার করে উঠল, আরিনা, আমি এসে গেছি, ভয় নেই, আমি তোকে নিয়ে যাব। আরিনার চোখ ঝাপসা হয়ে গেল। সে তাকালো, তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে। সে শুধু ফিসফিস করে বলল, ফারজু ভাই, নিচে পালাও তুমি। জিওনের নজর গেল আরিনার চেয়ারের নিচে। একজোড়া ডিজিটাল ঘড়ির কাঁটা দ্রুত কমছে। টাইম বম। ডেভিড শুধু তাকে কিডন্যাপ করেনি, সে আরিনাকে এক জীবন্ত বোমা বানিয়ে রেখেছে। ঠিক তখনই লাউড স্পিকারে ডেভিডের পৈশাচিক হাসি শোনা গেল। বিদায় জিওন রোজিও, তুই না ওকে ভালোবাসিস? তাহলে ওর সাথেই মরে যা। জিওন পাগলের মতো আরিনার বাঁধন খুলতে শুরু করলো। তার হাত কাঁপছে, কিন্তু সে হাল ছাড়ল না। আয়ান, জেডি, ভিতরে বোমা আছে, সবাই বের হও এক্ষুনি। জিওন চিৎকার করে আদেশ দিল। আয়ান দৌড়ে ভিতরে আসতে চাইলে, কিন্তু জিওন দরজা লক করে দিল ভিতর থেকে। সে শুধু আরিনাকে বাঁচাতে চায়। আরিনা বলল, ফারজু ভাই, তুমি চলে যাও, আমাকে মরতে দাও। আরিনা ফুপিয়ে কেঁদে উঠল। জিওন আরিনার বাঁধন খুলে তাকে পাজা কোলে করে তুলে নিল আর বলল, চুপ কর, তোকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। যদি মরতে হয় তবে আজ দুজনে একসাথে মরবো। বোমার টাইম তখন কমে আসছে। জিওন আরিনাকে নিয়ে করিডোরের দিকে পাগলের মতো দৌড়াচ্ছে। বাসকারের সেই এক্সিট গেটের মাত্র কয়েক হাত দূরে
জিয়ন তার সমস্ত শক্তি দিয়ে আরিনাকে বাইরে ছুড়ে দিল। ঠিক তখনই পেছন থেকে এক কান ফাটা শব্দে পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। ভয়াবহ এক বিস্ফোরণে পুরো ভাস্করটা ধূলিসাৎ হয়ে গেল। আগুনের লেলিহা শিখা আকাশ ছুলো। বিস্ফোরণের প্রচন্ড ধাক্কায় আরিনার সামনে ঘাসের উপর গিয়ে পড়ল, কিন্তু তার পিঠের উপর এক বিশাল পাথরের টুকরো আর আগুনের ফুলকি এসে আছড়ে পড়ল। জিয়নের বিস্ফোরণে কেন্দ্রে পড়ে গিয়েছিল, তার শরীর ছিটকে গিয়ে পড়ল এক অনেক দূরে গাছের উপর। আয়নার পুলিশ বাহিনী দ্রুত এসে গেল ছুটে। আগুনের ধোঁয়ায় চারপাশটা অন্ধকার। জেডি চিৎকার করে জিয়নকে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল জিয়ন রক্তাক্ত অবস্থায় হামাগুড়ি দিয়ে আরিনার দিকে এগোচ্ছে। তার এক হাত প্রায় অবশ হয়ে গেছে, কপাল বেয়ে রক্ত পড়ছে চোখে, কিন্তু তার নজর আরিনার দিকে। আরিনা নিথর হয়ে পড়ে আছে, তার সেই উজ্জ্বল মুখটা এখন রক্ত আর কালিতে মাখা। আরিন, আমার বেবি স্প্রেড, চোখ খোল। জিয়ন আরিনার কাছে এগিয়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলো। আরিনার শ্বাস চলছে না বললেই চলে। তার মাথার পিছনে গভীর ক্ষত। নিউ ইয়র্কের সেই উপকণ্ঠে সেই পরিত্যক্ত বাসকারটা এখন যেন এক ধ্বংসস্তূপ। বাতাসে বারুদের গন্ধ আর পোড়া মাংসের উৎসব। তাই হয়ে পড়েছে শ্বাস নেওয়া। জিয়ন তখনও মাটির উপর হাঁটু গেড়ে বসে আছে, তার দু হাতে আরিনার নিথর দেহটা শক্ত করে ধরা। আরিনার সাদা ওড়নাটা আগুনে ঝলসে গেছে, কপাল বেয়ে রক্তর ধারা যেন গাল বেয়ে নিচে পড়ে যাচ্ছে। তার হাতে রক্ত এসে পড়েছে। জিয়ন বলল, আরিন কথা বল, লক্ষ্মীটি একবার চোখ খোল। জিয়নের কণ্ঠস্বরে সেই আগের দাপুটে মাফিয়া আর ফাইটারের মতো নয়, বরং সেই দিশেহারা শিশুর মতো শোনাচ্ছিল। পেছন থেকে আয়নার জেডি এসে জিয়নকে ধরার চেষ্টা করলো। জিয়ন, ওকে অ্যাম্বুলেন্সে নিতে হবে, ওর পালস খুব দুর্বল, তাড়াতাড়ি। আয়নার চিৎকারে জিয়নের হুঁশ ফিরল। জিয়ন আয়নাকে পাজা কোলে করে তুলে নিয়ে দ্রুত অপেক্ষারত স্টেজের দিকে হাঁটা ধরল। হাসপাতালের করিডোরে জিয়ন পাগলের মতো পাইচারি করছে, তার নিচের কাঁধ দিয়ে রক্ত ঝরছে। জ্যাকেটের এক পাশ পুরে চামড়ার সাথে লেগে গেছে, কিন্তু সে ড্রেসিং করাতে অস্বীকার করছে। তার চোখ দুটো স্থির হয়ে আছে। অপারেশন থিয়েটারের ওটির দরজার উপর লাল আলোটা যেন তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। অ্যান ওর পাশে এসে দাঁড়িয়ে বলল, জিয়ন ব্রো, তুই আগে নিজের চিকিৎসা কর, এইভাবে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। জিয়ন আয়ানের দিকে তাকালো, ওর চোয়াল শক্ত হয়ে আছে। জিয়ন বলল, আয়ান, আমি মরলে তো বেঁচে যেতাম, কিন্তু আরিনের যদি কিছু হয় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি ওকে এই নরকে টেনে এনেছি, ডেভিডকে আমি ছাড়বো না, ওকে আমি জ্যান্ত কবর দেব। ভোর হওয়ার ঠিক আগেই ওটির দরজা খুলে গেল। প্রধান সার্জন ডক্টর তারপর বেরিয়ে এলেন ভিতর থেকে। তার নীল সার্জিক্যাল গাউন্ডে রক্তের ছিটা লেগে আছে। জিয়ন ঝাপটা দিয়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তার, আরিনা, ও কেমন আছে? ও ঠিক আছে তো? ডক্টর ক্লান্তভাবে মাস্ক সরালেন। তিনি জিয়নের চোখের হাহাকার দেখে কিছুক্ষণ চুপ রইলেন, তারপর গম্ভীর গলায় বললেন, দেখুন মিস্টার জিয়ন, পেশেন্টের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ব্লাস্টের ইম্পোর্টে ওনার ইন্টারনাল হ্যামোরেজ, অভ্যন্তরিত রক্তক্ষরণ হচ্ছিল, যা আমরা আপাতত কন্ট্রোল করতে পেরেছি। ওনার মাথায় ট্রমার ব্রেন ইনজুরি হয়েছে। জিয়ন রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলো, ওর কখন জ্ঞান ফিরবে? ডক্টর কিছুক্ষণ সময় নিলেন, তারপর বললেন, দেখুন ওনার খুবই ক্রিটিক্যাল অবস্থা, এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। জিয়ন আইসিইউ এর এপাশ থেকে কাচের জানালা দিয়ে আরিনাকে দেখছে। তার সারা শরীরে অসংখ্য নল, মুখে অক্সিজেন মাস্ক। যে মেয়েটা চাইনামাজে বসে আল্লাহর কাছে বিচার চাইতো, আজ সে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। জিয়নের মনে পড়ে যাচ্ছে আরিনার সে আর্তনাদ, আমাকে এই জাহান্নাম থেকে নিয়ে যাও। জিয়নের দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সেদিন বিকালে জেডি এসে জিয়নকে জানালো, জিয়ন, ডেভিডের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। যে বাসকারে আরিনাকে রেখেছিল ওখানকার সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছে, এমনকি আমাদের ভিতরে যে লোক ছিল সেও নিখোঁজ। মনে হচ্ছে ডেভিডের কোনো পরিকল্পনার অংশ হিসাবে এটা করেছে। জিয়ন দাঁতে দাঁত চেপে বলল, ডেভিড জানে আমি ওকে খুঁজবো। সে আমাকে দীর্ঘ একটা মরণ যন্ত্রণায় ফেলে তারপর পালিয়ে গেছে, কিন্তু সে জানে না জিয়ন রোজিও যখন সব হারায় তখন সে আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। 24 ঘন্টা কেটে গেছে। হাসপাতালের পরিবেশে এক থমথমে নীরবতা। জিয়ন 2 রাত ধরে 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করেনি। ডাক্তার আবারও এলেন চেক আপ করতে। আরিনার বিভিন্ন রিপোর্ট চেক করার পর তার মুখটা যেন আরো বেশি অন্ধকার হয়ে গেল। তিনি জিয়নকে নিজের চেম্বারে ডেকে নিলেন আর বললেন, দেখুন মিস্টার জিয়ন, গত 24 ঘন্টায় আরিনার কোনো নিউরোলজিক্যাল রেসপন্স পাওয়া যায়নি। ওর ব্রেন স্টেম ফাংশন খুব ধীর হয়ে গেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু ওর শরীরে কোনো ওষুধই সাড়া দিচ্ছে না। এখন আমাদের শুধু মিরাকেলের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। জিয়নের মনে হলো আকাশটা তার মাথার উপর ভেঙে পড়ল। মিরাকল? আমি এই মিরাকলে বিশ্বাস করি না। আপনি টাকা নিন, যত ইচ্ছা টাকা নিন, কিন্তু ওকে সুস্থ করে দিন।
জিয়ন চিৎকার করে ডাক্তারের টেবিলটা উল্টে দিল। আয়নার সিকিউরিটিরা দৌড়ে এসে জিয়নকে ধরে ফেললো। জিয়ন মেঝেতে বসে পড়ল। না, এটা হতে পারে না। আরিন, তুই আমাকে এইভাবে ছেড়ে যেতে পারিস না। তুই তো আমাকে ঘৃণা করতিস, তবে সেই ঘৃণা প্রকাশ করার জন্য অন্তত ফিরে আয়। পুরো করিডোরে জিয়নের আর্তনাদ প্রতিধ্বনি হতে লাগলো। সেই বিশাল অ্যাপার্টমেন্টের ঐশ্বর্য, আন্ডারগ্রাউন্ডের ক্ষমতা, সব যেন আজ জিয়নের কাছে মূল্যহীন মনে হচ্ছে। সে বুঝতে পারল সে আরিনাকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু সেই ভালোবাসায় কোনো পবিত্রতা ছিল না, ছিল শুধু দখল করার নেশা। আর সেই নেশার বলি হলো এক নিরপরাধ প্রাণ। পরদিন সকালে জিয়ন আইসিইউর ভিতরে ঢোকার অনুমতি পেল। সে আরিনার বরফ হওয়া শীতল হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সে বলতে শুরু করলো, আরিন, আমি জানি তুই আমাকে শুনতে পাচ্ছিস। তুই ফিরে আয়, আমি কথা দিচ্ছি। আমি আর তোকে বিরক্ত করব না। তুই সুস্থ হলে আমি তোকে অনেক দূরে পাঠিয়ে দেব, যেখানে আমার ছায়াও তোকে স্পর্শ করবে না। শুধু তুই একবার চোখ মেল। জিয়ন আরিনার হাতে মাথা রেখে ফুপিয়ে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ঠিক তখনই হাসপাতালের বাইরে পুলিশের সাইরেন শোনা গেল। জেডি হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকলো আর বলল, জিয়ন ব্রো, ডেভিডের হদিশ পাওয়া গেছে। সে বর্ডার পার হওয়ার চেষ্টা করছে। আমাদের হাতে সময় খুব কম। জিয়ন মাথা তুলল। তার চোখের জল শুকিয়ে এখন সেখানে পৈশাচিক হিংস্রতা দাও দাও করে জ্বলে উঠেছে। সে আরিনার কপালে আলতো করে একটা চুমু খেলো আর বলল, তুই সুস্থ হয়ে উঠ আরিন। আমি যাচ্ছি ওই জানোয়ারটার কলিজা উপড়ে নিতে। তোর এই অবস্থা যে করেছে, তার মৃত্যু যেন সারা পৃথিবীর জন্য শিক্ষা হয়। জিয়ন আইসিইউর ভিতর থেকে বেরিয়ে এলো। তার হাঁটার ভঙ্গিতে এখন আর দুর্বলতা নেই। সে তার কোমর থেকে পিস্তলটা চেক করলো। নিউ ইয়র্কের আকাশে আজ মেঘের গনগটা, যেন প্রকৃতিও জিয়নের ভিতরে তাণ্ডবাজ করতে পেরেছে। জিয়নের কালো ফেরারিটা যখন হাসপাতালের গেট দিয়ে বের হলো, তখন তার গতি ছিল সাধারণের বাইরে। স্টিয়ারিং হুইলে রাখা হাতের নীল সবুজ রগগুলো স্পষ্ট হয়ে গেছে অতিরিক্ত চাপে। পাশের সিটে রাখা তার প্রিয় ম্যাগনেম পিস্তলটা আর কয়েকটা ছুরি রাখা ছিল। জিয়নের চোখে আজ ঘুম বা ক্লান্তির বিন্দুমাত্র লেশ নেই। আছে শুধু এক পৈশাচিক স্থিরতা। জেডি ফোনের ওপাশ থেকে ক্রমাগত তথ্য দিচ্ছে। জিয়ন, ডেভিড এখন সিটির বাইরে রকওয়ে ব্রিজের দিকে যাচ্ছে। ওর সাথে 3টা ব্ল্যাক এসইউভি। ও জানে তুই ওর পিছু নিবি, তাই ও মূল রাস্তা ছেড়ে জঙ্গলের পুরনো রোডটা ব্যবহার করেছে। জিয়ন কোনো উত্তর দিল না। তার কানে শুধু বাজছে ডক্টরের সেই শব্দগুলো, মিরাকল। জিয়ন দাঁতে দাঁত চিপল। আরিনার এই অবস্থার প্রতিটা হিসাব সে ডেভিডের রক্ত দিয়ে নিবে। ঘন কুয়াশার সামনে রাস্তার প্রায় অদৃশ্য। হঠাৎ জিয়নের চোখের সামনে 3টা কালো গাড়ির হেডলাইট জ্বলে উঠলো। ডেভিড আসলে জিয়নকে এই নির্জনতায় নামিয়ে শেষ করে দিতে চায়। জিয়ন গাড়ির গতি কমালো না, বরং অ্যাক্সিলেটর চাপ দিয়ে সরাসরি প্রথম গাড়িটার দিকে ধেয়ে গেল। জিয়ন গাড়ির বাম্পার ডেভিডের কর্ণপথরে প্রথম গাড়িটাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে ফেলে দিল। জিয়ন ঝটপট করে তারপর গাড়ি থেকে লাফ দিয়ে নামলো। তার হাতে 2টা পিস্তল। চারপাশ থেকে ডেভিডের শার্প শুটাররা বেরিয়ে এসে এলোপাথারি গুলি করতে শুরু করলো। জিয়ন একটা বড় গাছের আড়ালে আশ্রয় নিল। তার কাঁধের পুরনো ক্ষতটা আবারও ফেটে রক্ত ঝরছে, কিন্তু সে যেন ব্যথাবোধ হারিয়ে ফেলেছে। সে বলল, ডেভিড, এই কাপুরুষের মতো লুকোচুরি বন্ধ কর। মেয়ে মানুষের ওপর বোমা মেরেছিস তুই, আর নিজেকে রাজা ভাবছিস? আয়, আজ সামনাসামনি ফয়সালা হবে। জিয়নের কণ্ঠস্বরে নীরবতা চিরে এক প্রতিধ্বনিত হলো। অন্ধকারের ভিতর থেকে ডেভিডের কর্কশ হাসি ভেসে এলো। সে বলল, জিয়ন রোজিও, আন্ডারগ্রাউন্ডের কিং আজ এক সাধারণ মেয়ের জন্য নিজের রাজত্ব ছেড়ে এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কি ট্রেজেডি! জিয়ন, একবার ভাব, তুই যদি আজ এখানে মরে যাস, তবে সেই হাসপাতালের সুন্দরী মেয়েটাকে, মানে আরিনাকে দেখার মতো কেউ থাকবে না। হয়তো ডাক্তাররা কালোই লাইফ সাপোর্ট খুলে দেবে। এই কথাটা শোনা মাত্রই সাথে সাথে জিয়নের ভিতরে সবটুকু সংশয় ভেঙে গেল। সে কোনো নিশানা ছাড়াই আগুনের গোলার মতো অন্ধকারের দিকে লক্ষ্য করে গুলি ছুটতে ছুটতে এগোতে লাগলো। জিয়নের এই আত্মাধিক আক্রমণ ডেভিডের লোকজনকে হকচকিয়ে দিল। জিয়নের এক আক্রমণ 3 জনকে গান পয়েন্টের রেঞ্জের দিকে নিয়ে মাটিতে গুলি করে মেরে ফেললো। তার নিজের পায়ে একটা বুলেট আছড়ে পড়ল, কিন্তু সে যেন এই উন্মাদ যোদ্ধার মতো এগোতে লাগলো। অবশেষে সে ডেভিডকে দেখতে পেল। ডেভিড একটা গাড়ির আড়ালে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করছিল। জিয়ন দ্রুত দৌড়ে গিয়ে তার ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের হাতেই এখন অস্ত্র নেই। শুরু হলো এক আদিম লড়াই। জিয়নের প্রতিটি ঘুষি ছিল আরিনার অপমানের প্রতিশোধ। ডেভিডের মুখ রক্তে ভেসে গেছে, তার নাকের হাড় ভেঙে গেছে, কিন্তু জিয়ন থামছে না। এটা আরিনার হাত ধরার জন্য। একটা জোরালো ঘুষি ডেভিডের চোয়ালে, এটা ওকে ভয় দেখানোর জন্য। আরেকটা লাথি ডেভিডের পাঁজরের দিকে, এটা আমাদের থেকে ওকে কেড়ে নেওয়ার জন্য।
জিওন ডেভিডের গলা চেপে ধরলো। ডেভিডের চোখ দুটো উল্টে যাচ্ছে। ঠিক তখনই জিওনের ফোনে একটা রিং বেজে উঠলো। জিওন এক হাতে ডেভিডের গলা চেপে ধরে অন্য হাতে ফোনটা বের করলো। আয়ানের ফোন এসেছে। আয়ান বলল, জিওন তাড়াতাড়ি হাসপাতালে আয়, আরিনার অবস্থা তেমন ভালো না। ডাক্তাররা ওকে নিয়ে ইমার্জেন্সি রুমে ঢুকেছে। অবস্থা খুব খারাপ। জিওনের হাত শীতল হয়ে এলো। ডেভিড মাটিতে পড়ে কাশতে লাগলো। জিওন বুঝতে পারলো না সে কি করবে। ডেভিডকে এখনই শেষ করে দেওয়া তার দীর্ঘদিনের জেদ, কিন্তু আরিনার জীবনের কাছে এই প্রতিশোধ এখন তুচ্ছ মনে হচ্ছে। জিওন ডেভিডের দিকে তাকিয়ে ঘৃণা ভরে থুতু ফেললো। তোকে আজ মারবো না ডেভিড, মৃত্যু তোর জন্য খুব সহজ শাস্তি হবে। তোকে আমি তিলে তিলে শেষ করব। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো জিওনের চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। সে স্টিয়ারিং এর হুইলটা এত জোরে চেপে ধরেছে যে তার হাতের আঙ্গুলের গাঁটগুলো সাদা হয়ে গেছে। অ্যাক্সিলেটরে তার পা অনবরত চাপ দিচ্ছে, কিন্তু তার মনে হচ্ছে গাড়িটা যেন এক জায়গায় স্থির হয়ে আছে। জিওনের ভেতরটা এক অজানাই আশঙ্কা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে বিড়বিড় করছে, প্রার্থনা করছে যে স্রষ্টাকে সে 10 বছর ধরে প্রায় ভুলে গিয়েছিল। আজ সেই সত্তার কাছে সে পাগলের মতো ভিক্ষা চাইছে। আল্লাহ, আরেকটা সুযোগ দাও, ওকে কেড়ে নিও না। যা শাস্তি আমাকে দাও, শুধু আরিনাকে ফিরিয়ে দাও। হাসপাতালের সামনে যখন গাড়িটা ব্রেক করলো, টায়ারের ঘর্ষণে এক বিকট শব্দ হলো। জিওন কোনো মতে টলতে টলতে গাড়ি থেকে নামলো। তার শরীরে বিভিন্ন ক্ষত থেকে তখনও রক্ত ঝরছে। আইসিইউ এর সেই করিডোরে সেই সাদা ধবধবে মেঝেতে জিওনের জুতো থেকে টকটকে লাল রক্তের ছাপ পড়তে লাগলো। প্রতিটা পদক্ষেপ যেন এক একটা যন্ত্রণার মহাকাব্য। আইসিইউ এর সামনে পৌঁছাতেই সে দেখলো আয়ন করিডোরের বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। আয়নের সেই চিরচেনা আত্মবিশ্বাসী মুখটা আজ যেন ধুলোয় মিশে গেছে। তাকে এতটাই বিভ্যস্ত দেখাচ্ছে যে জিওনের বুকটা এক মুহূর্তের জন্য থমকে গেল। জিওন বলল, আয়ান। জিওনের কণ্ঠস্বর নিজের কানে অচেনা ঠেকলো। এক অদ্ভুত কম্পন সেই সুরে। ডাক্তার কি বলেছে? কথা বলছিস না কেন? আরিনা। আয়ান মাথা তুলল না। তার নীরবতা যেন জিওনের বুকটায় হাজারটা তত্ত্বতীরের মতো বিঁধল। ঠিক সেই মুহূর্তে আইসিইউর সেই ভারী দরজাটা খুলে গেল। ডক্টর বেরিয়ে এলেন। তার হাঁটা চলায় সে পৈশাচিক ক্ষিপ্রতা নেই। তার মুখে এক গভীর বিষণ্ণতার ছায়া, যা দেখে জিওনের পা দুটো মাটির সাথে আটকে যেতে চাইছে। জিওন টলতে টলতে কোনো মতে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। তার শ্বাস বন্ধ হয়ে আসছে। জিওন বলল, ডাক্তার, ও ঠিক আছে তো? আপনি তো বলেছিলেন 48 ঘন্টা পার হলে বুঝতে পারবেন। 48 ঘন্টা তো পার হলো। এখন বলুন, ও চোখ খুলবে? কখন সুস্থ হয়ে বাড়ি ফিরবে ও? জিওনের গলার স্বর কান্নায় বুঝে আসছে। ডক্টর এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জিওনের রক্তমাখা শার্টের কলার আর বিধ্বস্ত চেহারার দিকে তাকালেন। তারপর খুব ধীরস্থিরভাবে জিওনের কাঁধে হাত রাখলেন। তার চোখের মণিগুলো যেন করুণায় স্নিগ্ধ। সে বলল, মিস্টার জিওন। ডাক্তার খুব নিচু গলায় বলতে শুরু করলো, আমি জানি এটা আপনার জন্য মেনে নেওয়া কতটা কঠিন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানেরও একটা সীমা আছে। আই এম রিয়েলি সরি। সরি শব্দটা জিওনের কান অব্দি পৌঁছাতো মাত্রই তার পৃথিবীটা যেন এক লহমায় স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য জিওন পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তার চারপাশে সব শব্দ নিভে গেল। সে কথা বলতে চাইলো, চিৎকার করতে চাইলো, কিন্তু তার কণ্ঠনালী দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সরি মানে কি সব শেষ? সরি মানে কি আরিনা আর কোনোদিনও ফিরবে না? হঠাৎ জিওনের বুকের বাঁদিকে এক প্রচন্ড তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব হলো। মনে হলো কেউ যেন তার কলিজায় জ্যান্ত ছিঁড়ে নিচ্ছে। যে যন্ত্রণা সে কুকড়ে গিয়ে নিজের বুকটা চেপে ধরলো। করিডোরে মেঝেতে ধপাস করে বসে পড়ল। তার চোখের মণিগুলো স্থির হয়ে গেল। জিওন, জিওন কি হয়েছে তোর? আয়ান চিৎকার করে উঠলো। তাকে জড়িয়ে ধরলো। ডক্টর আর সময় নষ্ট না করে জিওনের নাড়ি পরীক্ষা করলেন এবং তার চোখ পরীক্ষা করলেন। চোখ পরীক্ষা করে আটকে উঠলেন। তিনি দ্রুত নার্সকে ডাকলেন। ও মাই গড, তিনি স্ট্রোক করেছেন। কুইক স্ট্রেচার নিয়ে আসো। হার্ট রেট ড্রপ করেছে। ডাক্তারের উত্তেজিত কণ্ঠস্বর করিডোরে প্রতিধ্বনিত হতে লাগলো। কিছুক্ষণ আগে যে মানুষটা আরিনাকে ফিরে পাওয়ার জন্য লড়াই করছিল, সেই দুর্দর্শ জিওন আজ নিজে মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হলো। আরিনাকে হারানোর ভয় জিওনের পাষাণ হৃদয়ে একটা বড় ধাক্কা দিয়েছে, যা তার শরীর সহ্য করতে পারেনি। হাসপাতালের করিডোর যখন জিওনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার নিথর হাতটা থেকে এক ফোঁটা রক্ত মেঝেতে গড়িয়ে পড়ল, যেন এক হারানো ভালোবাসার শেষ চিহ্ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 16 নম্বর পর্বটা এইখানেই এন্ড করা হলো। তো যারা যারা পুরো গল্পটা দেখেছো, তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবা যে গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, প্রতিদিনের মতো আজকের ভিডিওতেও একটা টার্গেট থাকবে। যদি তোমরা এই ভিডিওতে একদিনে 200 কমেন্ট কমপ্লিট করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি, তাহলে আগামীকাল তোমাদের জন্য একটা স্পেশাল কিছু নিয়ে আসবো। তো যদি তোমরা টার্গেট কমপ্লিট করে দিতে পারো, তাহলে আমার কথা আমি অবশ্যই রাখবো। তো আজকের ভিডিওর টার্গেট হলো এই ভিডিওতে একদিনে 200 কমেন্ট আর 500 লাইক যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের জন্য আগামীকালকে স্পেশাল পর্ব নিয়ে হাজির হব।
তো গাইস, যদি তোমরা আমার সাথে প্রতিদিন কথা বলতে চাও বা আমার সাথে গল্প নিয়ে আলোচনা করতে চাও বা কিছু জানার থাকে, তাহলে আমার সাথে জানতে পারবা অথবা কথা বলতে পারবা। তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে পিন করা থাকবে। যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে সবাই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ গাইস, আমি ওইখানে সব আপডেট জানিয়ে দেই, তো আর দেরি না করে সকলেই জয়েন হয়ে যাও। আর হ্যাঁ গাইস, যারা যারা চ্যানেলে নতুন এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।